সো দিস ইজ সাদিয়া ইসলাম প্রমি। ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে আমি তোমাদের বায়োলজি মেন্টর হিসেবে আছি, এটা তো তোমরা সবাই জানো। তো আমি আমার বায়োলজি ক্লাস, তোমাদের ব্র্যান্ড নিউ বায়োলজি ক্লাসটা আজকে থেকে স্টার্ট করব। তো সবাই জয়েন করে নাও এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে এই লাইভটা শেয়ার করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরাও এটাতে জয়েন করতে পারে। এবং কিছুক্ষণের মধ্যে আমি আমার লাইভটা স্টার্ট করে দিব। আমরা একটু ওয়েট করব। আমি কিছুক্ষণের মধ্যে আমার লাইভটা স্টার্ট করে দিচ্ছি। তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদের সাথে এই লাইভটা শেয়ার করে দাও যাতে তোমাদের সাথে সাথে তারাও ক্লাসটা করতে পারে এবং অনেক কিছু শিখতে পারে। সো আমাদের আজকের টপিক ছিল জুলজি চ্যাপ্টার 1, মানে যেটাকে বলে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, বৈচিত্র্য এবং শ্রেণীবিন্যাস। তার আগে আমরা একটু বেসিক কথাবার্তায় চলে আসি। চলো, আমরা এখন আছি, তোমরা এখন যে পেজটাতে আছো সেটা হচ্ছে ইনস্ট্যান্ট স্কুল। দেখো, আমরা যদি টপিক মানে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করি তাহলে ব্যাপারটা কি আসতেছে, ইনস্ট্যান্ট স্কুল মানে তুমি ইনস্ট্যান্টলি অনেক কিছু জানতে পারবে আমাদের কাছ থেকে। যেমন ধরো, ইনস্ট্যান্টলি তুমি আমাদের ক্লাসগুলো দেখতে পারবে, বাংলাদেশের যেখানে আছো সেখান থেকে ক্লাসটা তোমরা করতে পারবে এবং সম্পূর্ণ ফ্রি। যে কোনো সময় তোমরা ক্লাসটা করতে পারবে, লাইভে করতে পারবে, যে কোনো সময় করতে পারবে। কিংবা ধরো তোমাদের কোনো একটা ক্লাস করার সময় কোনো একটা প্রবলেম হলো, তখন তোমরা এটা লাইভে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবে। কিংবা ধরো লাইভের পরে তোমাদের কোনো সমস্যা হলো, এখন আমরা আপনাকে কিভাবে পাবো? তাহলে আমরা এখন কিভাবে পাবো? আমরা পেজে মেসেজ দিব। পেজে মেসেজ দিলে ইনস্ট্যান্টলি আমরা রিপ্লাই পাবো। এই জন্যই আমরা বলেছি এটাকে ইনস্ট্যান্ট স্কুল। যখন যেখানেই তোমার সমস্যা, যেখানেই থাকুক সমস্যা, সেখানে আমরা আমাদের সলিউশন নিয়ে আসছি। তো আজকে আমি আমার বায়োলজি ক্লাসটা স্টার্ট করে দিব। তোমরা যেখানে আছো সবাই সেখান থেকে জয়েন করে ফেলো। আবারও বলছি, তোমরা ফ্রেন্ডদের মাঝে এই ক্লাসটা শেয়ার করে দাও যাতে আমরা তোমাদের সাথে আরো অনেকে আমার ক্লাসটা করতে পারে, অনেকে ক্লাসটা করতে পারে। যে কোনো সমস্যা তোমরা আমাকে কমেন্টে জানাবে এবং আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? তো আমি স্টার্ট করে দিব। আমি আর 1 মিনিট সময় নিচ্ছি, 30 সেকেন্ড সময় নিচ্ছি, তারপর আমি স্টার্ট করে দিব। এই ধরনের সমস্যা যাতে না হয় সেটা আমি ট্রাই করব অবশ্যই। তো বেসিক্যালি আজকে আর লেখা, হ্যাঁ অবশ্যই আমি লেখার সময় আরো বড় করে লিখবো। এখন আপাতত কিছু লেখার প্রয়োজন নেই, তবে আমি যখন লেখা স্টার্ট করব, এই টপিকটা যখন স্টার্ট করবো তখন আমি লেখা আরেকটু বড় করে দিব আর ফোকাস আই গেস কোনো সমস্যা হবে না। ওয়ালাইকুম আসসালাম। তো আমি আমার ক্লাসটা স্টার্ট করে দিব। আমার ক্লাসের আজকের টপিক ছিল প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, ঠিক আছে? প্রাণী জগতের শ্রেণীবিন্যাস ও বিচিত্রতা, যে চ্যাপ্টারটা। আচ্ছা, আমি তেমন কিছু লিখছি না আপাতত। তো হচ্ছে যা লেখা ছিল বাদ। তোমরা এখানে যা জানতে পারবে আমরা কোথায় ক্লাস নিচ্ছি। আমরা হচ্ছে ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে ক্লাস নিচ্ছি আর আমাদের আজকের টপিকটা হচ্ছে প্রাণী জগতে বিচিত্রতা এবং শ্রেণীবিন্যাস। আমাকে কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে? আমাকে শোনাটাই তোমাদের কাছে অনেক বেশি মেইন, কারণ বায়োলজিতে লেখালেখি জিনিসপত্রটা একটু কম, ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে, আমার কথাটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও আমার কথাটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমার কথাটা ক্লিয়ার শোনা গেলে আমি আমার ক্লাসটা স্টার্ট করে দিব। ওকে, দেন আমি আমার ক্লাসটা স্টার্ট করে দিব। ওকে, ফার্স্ট অফ অল আমি যে চ্যাপ্টারটা স্টার্ট করবো আজকে, আমি আগেই বলেছি চ্যাপ্টারটা হচ্ছে প্রাণী জগতের বিচিত্রতা এবং শ্রেণীবিন্যাস, ঠিক আছে?
অন্তত চ্যাপ্টারটার নাম লেখা উচিত, যাতে তোমাদের পরে যারা জয়েন করবে তারা যাতে চ্যাপ্টারটা বুঝতে পারে আসলে আমরা কোন চ্যাপ্টারটা পড়ছি। প্রাণী জগতের বিচিত্রতা এবং শ্রেণীবিন্যাস, আমি চ্যাপ্টারটার নাম লিখছি। তোমরা সবাই সাথে থাকো এবং ফ্রেন্ডদের সাথে লাইভটা খুব তাড়াতাড়ি শেয়ার করে দাও, যাতে তোমাদের সাথে সাথে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসটাতে জয়েন করতে পারে। ঠিক আছে? আর কথা ক্লিয়ার না হলে প্লিজ আমাকে জানাবে, কমেন্টে জানাবে। সো আমাদের চ্যাপ্টার নেম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস ও বৈচিত্র্য। ওকে, লেখালেখির টপিক এখানে অনেক কম। আর ফার্স্ট অফ অল আমি আমার নিজের পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছে তোমাদের প্রমি আপু, আমি হচ্ছে সাদি ইসলাম প্রমি, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে আছি এবং আমি হলিক্রস কলেজের প্রাক্তন ছাত্রী। তাই যারা যারা হলিক্রস কলেজ থেকে আমাকে দেখছো তারা কমেন্ট করে জানিয়ে দাও যে আপু আমরা আপনার কলেজের জুনিয়র। ঠিক আছে? ওকে, দেন স্টার্ট করছি। লেখা বুঝতে সমস্যা হলে একটু বলবে, ডাক্তার মানুষ তো লেখা একটু এরকমই হয়। আচ্ছা যাই হোক, তো চলো আমরা স্টার্ট করি আমাদের আজকের টপিক। আমাদের আজকের টপিকটা যদি আমরা একটু খেয়াল করি যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এবং বৈচিত্র্য। ঠিক আছে? আমরা যদি একটু ভাগ করি টপিকটা, দেখো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস ও বৈচিত্র্য, আমরা তিনটা জিনিস পাবো। ঠিক আছে? প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এবং বিচিত্রতা আমরা তিনটা জিনিস পাবো। ওকে, নেক্সট বার থেকে যাতে এই ধরনের কোনো সমস্যা না হয় আমি সেটা ট্রাই করব। তো আমার কথা যদি তোমাদের কাছে ক্লিয়ার শোনা যায়, এটা এটা অনেক বড় একটা জিনিস, আমার কথাটা তোমাদের কাছে ক্লিয়ার শোনা যেতে হবে। যদি কথাটা ক্লিয়ার হয় তাহলে আল্লাহর রহমতে আমরা আজকের ক্লাসটা করতে পারবো, কোনো সমস্যা নেই। তো স্টার্ট করে আমাদের আজকের ক্লাসে যে বললাম প্রাণী জগতের শ্রেণীবিন্যাস ও বৈচিত্র্য, এই যে হেডিংটা, এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা তিনটা জিনিস পাবো: প্রাণী জগৎ, শ্রেণীবিন্যাস এবং বৈচিত্র্য। ঠিক আছে? ওকে, আমার সাথে আমার একটা জুনিয়র জয়েন করেছে, ক্রসিয়ান। আচ্ছা ঠিক আছে, তো আমরা স্টার্ট করি প্রাণী জগতের। ঠিক আছে? প্রাণী জগৎ মানে আমরা যারা, প্রাণী মানে কি, যারা হচ্ছে আমরা বর্তমানে এই ধরো যারা চলতে পারে ফিরতে পারে, তাদের মধ্যে জীবন আছে, মেইন কথা জীব যেটাকে আমরা বলি। তো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস ও বৈচিত্র্য। এখন কথা হচ্ছে আপু, প্রাণী জগতের ফার্স্ট অফ অল আমরা যে সাবজেক্টটা পড়তেছি দিস ইজ বায়োলজি, আর ইন্টার বায়োলজি সাবজেক্টটাকে কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে বোটানি আর একটা হচ্ছে জুলজি। ঠিক আছে? একটা হচ্ছে বোটানি আর একটা হচ্ছে জুলজি। তো জুলজি যে সাবজেক্টটা, জুলজি, জু মানে হচ্ছে প্রাণী আর লজি মানে হচ্ছে বিজ্ঞান, তার মানে প্রাণী বিজ্ঞান। প্রাণী বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস ও বৈচিত্র্যতা। ঠিক আছে? তো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসটা কি? শ্রেণীবিন্যাস নিয়ে আমরা ক্লাস 9-10 অনেক পড়েছি। শ্রেণীবিন্যাস হচ্ছে আমরা আমাদের বোঝার সুবিধার্থে বা আমাদের মনে রাখার সুবিধার্থে, আমরা বোঝার সুবিধার্থে কিংবা আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা আমাদের প্রাণী জগৎটাকে ঠিক কয়টা শ্রেণীতে ভাগ করছি সেটাকে আমরা বলি হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। ঠিক আছে? এখন যদি শ্রেণীবিন্যাসটা আবিষ্কার না হতো তাহলে কি হতো? আচ্ছা, এই চ্যাপ্টার ফার্স্ট অফ অল এই চ্যাপ্টারটা কিন্তু আমরা সবাই অনেক অনেক বেশি, মানে চ্যাপ্টারটা পড়তে আমরা অনেক বেশি বোর্ড ফিল করি। তো আমি ট্রাই করব তোমরা যাতে চ্যাপ্টারটা যাতে হচ্ছে বোর্ড ফিল না করে পড়তে পারো, মানে চ্যাপ্টারটা যাতে তোমাদের কাছে বোরিং না লাগে। ঠিক আছে? তো তো কি করতে হবে, চ্যাপ্টারটা আমাদের কাছে বোরিং লাগবে না, বোরিং না করে আমরা চেষ্টা করব ইনপুট যাতে কম নিয়ে আমরা যাতে আউটপুটটা অনেক পেতে পারি। আমাদেরকে পড়ালেখার সিস্টেমটাকে এভাবে করতে হবে। বায়োলজি জিনিসটা তো অনেক ফাস্ট, তোমাদের অনেকেরই কথা আপু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের অনেকেরই কথা হচ্ছে আপু আমরা বায়োলজি মনে রাখতে পারি না। বায়োলজি মনে না রাখার কি কারণ? কারণ হচ্ছে আমরা কখনো বায়োলজিটাকে ইফেক্টিভ ওয়েতে পড়িই না। আমাদের বায়োলজি দেখবা অনেকের কাছে অনেক বেশি ভালো লাগে, আবার অনেকের কাছে বায়োলজিটা ভালোই লাগে না। কেন ভালো লাগে না? কারণ আমরা ইফেক্টিভ ওয়েতে পড়তে পারি না। দেখা যায় অনেক বেশি কথা থাকাতে আমরা হচ্ছে বায়োলজিটা আমরা বোঝার চেষ্টা করি না, সবসময় মুখস্থ করার ট্রাই করি। তো আমি চেষ্টা করব তোমাদেরকে ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে এমনভাবে গাইড করাতে যাতে তোমরা ইনপুটটা কম নিতে পারো এবং আউটপুটটা যাতে অনেক বেশি হয়। এবং আমরা যখন পড়বো তখন আমরা ইনশাআল্লাহ এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য সবকিছুতে যাতে একসাথে মিক্সড আপ করা যায়, যেমন এইচএসসির জন্য যাতে তোমরা অনেক ভালো করতে পারো, প্লাস অ্যাডমিশনেও যাতে তোমরা কয়েক ধাপ এগিয়ে যেতে পারো। কারণ অ্যাডমিশনের পড়ালেখা কিন্তু এইচএসসির পড়ালেখার সাথে সেম।
আর এইসব চ্যাপ্টারে কিন্তু যারা ধরো মেডিকেল অ্যাডমিশন দিবে, যারা ধরো এই যে স্বপ্নের ধরো অ্যাপ্রন পরে গলায় স্টেথোস্কোপ ঝুলায় ঝুলায় তোমরা ওয়ার্ডে গিয়ে রোগীদের দেখতে চাও, যারা মেইনলি বেসিক্যালি এই সাইডটাতে আসতে চাও, তাদের জন্য কিন্তু একেবারে গোড়া থেকে ফার্স্ট ইয়ার থেকে বায়োলজিটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম। এটা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়তে হবে। কারণ কি বলতো, কারণ হচ্ছে দিন শেষে তোমাকে কিন্তু বায়োলজির সাথে বসবাস করতে হবে। আচ্ছা, বায়োলজি কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট? কারণ তুমি আয়নার দিকে তাকায় দেখলে দেখবা তোমার শরীরের প্রত্যেকটা অর্গান কিভাবে কাজ করছে, এটা তো আমরা একমাত্র বায়োলজিতে আসলে জানতে পারি। তো বায়োলজির সাবজেক্টটার কিন্তু গুরুত্ব অনেক বেশি, তাই আমরা চেষ্টা করবো বায়োলজিটাকে যাতে অনেক ইজি ওয়েতে পড়া যায়, ঠিক আছে? তো চলে আসি শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস না থাকলে আপু কি হতো, কি হতো শ্রেণীবিন্যাস না থাকলে? শ্রেণীবিন্যাস না থাকলে তোমার ইলিশ মাছের বৈশিষ্ট্য, রুই মাছের বৈশিষ্ট্য, তারপর ধরো সামুদ্রিক মাছের বৈশিষ্ট্য, 3টা মাছের বৈশিষ্ট্য ইন্ডিভিজুয়াল এক একটা মাছের বৈশিষ্ট্য আলাদা করে মুখস্থ করতে হতো। তাহলে চিন্তা করো এখনই বায়োলজি জিনিসটা কত প্যারা, শ্রেণীবিন্যাস জিনিসটা কত প্যারা। ওখানে যদি প্রত্যেকটা মাছ আলাদা করে, প্রত্যেকটা প্রাণী আলাদা করে বৈশিষ্ট্য করতে হতো, তাহলে কতটা পরিমাণে হ্যারেস হতে হতো। তাই হ্যারেসমেন্ট থেকে বাঁচার জন্য, সময়টাকে কমিয়ে আনার জন্য, আমাদের মাথায় যাতে আরো অনেক কিছু রাখতে পারি, তো সেই জন্য আমরা মেনলি শ্রেণীবিন্যাসটা শ্রেণীবিন্যাসটা আবিষ্কার হয়েছে, শ্রেণীবিন্যাসটা করাই হয়েছে এই জন্য। তারপরে চলে আসে বৈচিত্র্য। বিচিত্রতা কার না মধ্যে দেখা যায়? যেমন ধরো এই ধরো তোমরা যে স্কুল বা কলেজে পড়ছো, তাদের মধ্যে দেখবা ইভেন তোমার যে রোলমেট, সেই রোলমেটের সাথে দেখবা তোমার কিছু বৈশিষ্ট্য মিলছে না। স্বাভাবিক, বিচিত্রতা প্রত্যেকটা প্রাণীর মধ্যে দেখা যায়। এখন বিচিত্রতা জিনিসটাকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। বিচিত্রতা জিনিসটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি বলো? 3 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? বিচিত্রতা জিনিসটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। ওকে, আমি স্টার্ট করছি 3 ভাগে। কিভাবে দেখো, ফার্স্ট অফ অল বিচিত্রতাটাকে আমরা ভাগ করলে প্রথমে পাবো জিনগত। ওকে, তোমাদের যাদের কাছে বই আছে তারা প্লিজ জুলজি বইটা বের করে বসো, ছাপড়াটা বের করে বসো, কারণ অনেক কিছুই আছে যেটা তোমরা বইয়ের সাথে রিলেট করতে পারবে। আর বায়োলজি জিনিসটা একটু দাগিয়ে দাগিয়ে পড়া বা একটু বুঝে বুঝে পড়া, সবকিছু মিলে ভাবে। তো আমি যেহেতু তোমাদেরকে বলেছি যে আমি হচ্ছে এইচএসসি প্লাস অ্যাডমিশন কভার করে দিব তোমাদের, তাই আমাদের কিন্তু অনেক কিছু দাগাতে হবে বা অনেক কিছু বোঝাতে হবে বা অনেক কিছু তোমাদের আন্ডারলাইন করে দিতে হবে। তো সেই জন্য তোমরা বইটা নিয়ে বসবে, যখনই যে সময়ই আমার ক্লাসটা করো একটু বইটা নিয়ে বসবে। কারণ আমার কাছে মনে হয় বইয়ের টপিক ওয়াইজ, বায়োলজি এমন একটা সাবজেক্ট যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যেখানে তুমি একটা টপিক বাদ দিয়ে যাও মানে কি জানো, বিশাল একটা জিনিস বাদ দিয়ে দাও। তো আমরা এত বড় টপিক বাদ দিতে চাচ্ছি না, তাই আমি চেষ্টা করবো তোমাদের বইয়ের টপিক ওয়াইজ দেখানো, যাতে বইয়ের কোনো টপিক বাদ না যায়, ঠিক আছে? আর ইভেনচুয়ালি যদি আমি কোনো টপিক বাদও দিয়ে যাই, তাহলে প্লিজ তোমরা আমাকে কমেন্ট সেকশনে একটু বলে দিবে যে আপু আপনারা এই টপিকটা বাদ চলে গিয়েছে। প্লাস তোমরা যে বইটা ফলো করবে সেটা আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম, যে বইটা হবে সেটা হচ্ছে গাজী আজমল স্যারের বই, ঠিক আছে? গাজী আজমল স্যারের বই তোমাদের এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটার জন্যই, জুলজির জন্য পারফেক্ট কম্বিনেশন একটা বই। এই বইটার বাহিরে তেমন কিছু পড়তে হয় না, তবে যদি কিছু ইনফরমেশন লাগে সেটা আমি তোমাদের ক্লাসে জানিয়ে দিব, যাতে তোমাদের অন্য কোনো বই নিয়ে কোনো প্যারা নিতে না হয়। তোমরা প্লিজ একটু বইটা খুলে বসো, তাহলে অন্তত আমার কথার সাথে তোমরা রিলেট করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমি আবারও বলছি, তোমরা যারা যারা ক্লাস করছো সবাই তোমাদের ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও, যাতে তোমাদের সাথে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসটা জয়েন করতে পারে, ঠিক আছে? ওকে, দেন আমি যা লিখছিলাম দেখো, জিনগত, তারপর হচ্ছে তোমার প্রজাতিগত, আরেকটা আসবে বাস্তুতান্ত্রিক। আমার কথা যদি ক্লিয়ারলি শোনা না যায় তাহলে প্লিজ একটু কমেন্ট সেকশনে বলে দিবে যে আপু আপনার কথা শোনা যাচ্ছে না। ওকে, দেখো বিচিত্রতা জিনিসটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? বিচিত্রতা জিনিসটাকে আমরা ভাগ করতে পারি 3টা ভাগে, জিনগত, প্রজাতিগত, আর হচ্ছে কি দেখো তো বাস্তুতান্ত্রিক। এখন কথা হচ্ছে আপু জিনগত জিনিসটা কি, প্রজাতিগত জিনিসটা কি, বাস্তুতান্ত্রিক জিনিসটা কি? তাহলে জিন জিনিসটা কি আমরা একটু একটু চিন্তা ভাবনা করি। আমরা যদি একটা কোষ চিন্তা করি, ঠিক আছে, একটা কোষ চিন্তা করি। এখন কোষ জিনিসটা কি? ধরো তোমার পুরো একটা বডি, তোমার বডি থেকে ডিসেক্ট করে একটু পরিমাণ অংশ নেওয়া হলো, তখন তুমি কি পাবে বলো তো? এটা পুরাটা একটা টিস্যু পাবে। এখন টিস্যুর ভেতরে কি আছে? অনেকগুলো টিস্যু মিলে একটা কি গঠন করে বলো তো? কোষ গঠন করে, ঠিক আছে? তো এই তোমার হচ্ছে এই যে অনেকগুলো টিস্যু গঠন, টিস্যুর ভেতরে টিস্যুগুলো একসাথে যদি অনেকগুলো কোষ সরি আমি যদি ভুল বলে থাকি, অনেকগুলো তোমার কোষ মিলে একটা টিস্যু গঠন করে, সরি অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু গঠন করে, ঠিক আছে? তার মানে টিস্যুগুলো হচ্ছে ডিসাইড করলে আমরা কি পাবো বলতো?
কোষ পাবো। তো কোষের ভেতরে যদি চাই, কোষের প্রাণ কেন্দ্র কি, কোষের প্রাণ কেন্দ্র কি, একটা কোষে কি থাকতে হয় বলতো, কি থাকলে আমরা এটাকে একটা কোষ বলতে পারি? অবশ্যই নিউক্লিয়াস। তাই নিউক্লিয়াসটা থাকতে হবে। একটা নিউক্লিয়াস থাকলে তখন সেটাকে আমরা কি বলতে পারি বলতো, কোষ। এখন যদি আমরা একটু নিউক্লিয়াসের স্ট্রাকচারের ভেতরে যাই, আমরা সবাই জানি নিউক্লিয়াসের স্ট্রাকচারের মধ্যে কি থাকে বলতো, ক্রোমোজোম থাকে। তো ক্রোমোজোমের একটা অংশ যদি আমরা ডিসেক্ট করি তখন সেখানে আমরা কি পাবো বলতো, ডিএনএ পাবো। ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশে আমরা কি পাবো বলতো, জিন পাবো। ঠিক আছে, তো জিনগত বৈচিত্র্য, এই হচ্ছে জিনগত বৈচিত্র্য। এখন জিনগত বৈচিত্র্য তুমি কোথায় দেখতে পাও? তুমি আর তোমার বোনের বৈশিষ্ট্য কি সেম? দেখবা তোমার একটা জিনিস ভালো লাগে তো তার অন্য আরেকটা জিনিস ভালো লাগে, এইটাকে আমরা বলি জিনগত বৈচিত্র্য। যেহেতু জিনগত বৈচিত্র্যটা আমাদের ভেতরকার বৈচিত্র্য, তাই সেটাকে আমরা বলি অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে বলো আমার কথাতে যদি ক্লিয়ার শোনা যায়, তাহলে আমি আবার নেক্সট টপিকে যাব। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি আমার পরের টপিকটা স্টার্ট করছি। হ্যাঁ, ফোকাস একটু ঝামেলা হচ্ছে, তো আই উইল ট্রাই যে আমি আমার নেক্সট ক্লাস থেকে যাতে ফোকাসে এরকম ঝামেলাটা না হয়, তো আমি এটা চেষ্টা করব। আর যে জিনিসটা, ওকে আমরা নেক্সট টপিকে যাই। আমার কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার কথা ক্লিয়ার শোনা গেলে তোমাদের বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আমার কথাটা যাতে ক্লিয়ার যদি শোনা না যায় তাহলে প্লিজ আমাকে একটু বলবে। আচ্ছা, তো নেক্সটে চলে আসি। নেক্সট টপিক, যে জিনগত বৈচিত্র্যকে আমরা একটা কি বলেছিলাম বলতো, একটা অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলেছিলাম। ঠিক আছে, ওকে, জিনগত বৈচিত্র্যকে আমরা কি বলেছিলাম বলতো, অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলেছিলাম। এখন কথা হচ্ছে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য, আপু অন্তঃপ্রজাতিক জিনিসটা কি আর আন্তঃপ্রজাতিক জিনিসটা কি? আমরা সবাই স্কুল বা কলেজের মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতাম, সেখানে আমরা দেখতাম কি বলতো, ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন আর ইন্ট্রা স্কুল ডিবেট কম্পিটিশন। ঠিক আছে, এই ইন্টার কথাটার মানে হচ্ছে আন্ত, ঠিক আছে, আন্ত স্কুল, আর ইন্ট্রা মানে হচ্ছে অন্ত স্কুল। অন্ত কথাটার মানে কি বলতো, নিজেদের মধ্যে, মানে নিজের স্কুলের একটা টিমের সাথে আরেকটা টিম, ধরো ক্লাস 8 এর সাথে ক্লাস 9 এর। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের হচ্ছে ইন্ট্রা। আর ইন্টার জিনিসটা কি, তোমার স্কুলের সাথে আরেকটা স্কুলের। ঠিক আছে, ধরো বিকারনাসের সাথে হলিক্রসের হচ্ছে ডিবেট কম্পিটিশন লাগলো, তো এই হচ্ছে আমাদের ইন্টার। আর ইন্ট্রা কখন বলছি আমরা, হলিক্রসের একটা টিমের সাথে আরেকটা টিম। ঠিক আছে, তো এই হ্যাঁ ভাইয়া, ভিডিওটা গ্রুপেই থাকবে, তোমরা যে কোনো সময় যেখানে থেকে যেখানে যে কোনো অবস্থায় ভিডিওটা দেখতে পারো। এবং ভিডিও নিয়ে যদি কোনো ধরনের কোনো সমস্যা অ্যারাইজ করে তাহলে গ্রুপ মানে আমাদের পেজে মেসেজ দিলে তোমরা ইনস্ট্যান্টলি আনসার পাবে। ঠিক আছে, তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে এই লাইভটা শেয়ার করে দাও, যাতে তোমাদের পাশাপাশি তোমাদের ফ্রেন্ডরাও এই ক্লাসটা জয়েন করতে পারে। ঠিক আছে, তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট। আচ্ছা, তারপরে চলে আসা হচ্ছে প্রাণী জগতের বৈচিত্র্য। তার মানে আমরা জিনগত বৈচিত্র্যটাকে কেন অন্তর্প্রজাতিক বৈচিত্র্য বলছি, কারণ হচ্ছে জিনগত বৈচিত্র্য, যেমন ধরো মানুষের জিনগুলো ধরো সেম সেম টাইপ, তারপর ধরো গরিলার জিন আরেকটা টাইপ। ঠিক আছে, তারপর ধরো আরেকটা প্রজাতি, মানে আরেকটা প্রজাতিতে যাবা, সেটা হচ্ছে আরেকটা টাইপ। ঠিক আছে, তো যেই জন্য এই যে মানুষের ভেতরকার যে মানে ভেতরের যে হচ্ছে প্রজাতিগত যে বৈচিত্র্য জিনগত জিনিসটা, তো সেই জন্য সেটাকে আমরা নিজেদের মধ্যে যেহেতু, সেই জন্য সেটাকে আমরা বলি অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। এখন আসো প্রজাতিগত বৈচিত্র্য কি, প্রজাতি ভিত্তিতে প্রজাতি কি হতে পারে, যেমন ধরো পাখি আর মানুষের মধ্যে পার্থক্য করলাম, তখন পাখির মধ্যে আর মানুষের মধ্যে যে বিচিত্রতাটা দেখা যাবে সেটা হচ্ছে আমাদের কি বলতো, জিনগত বিচিত্রতা। ঠিক আছে, তার প্রজাতিগত বিচিত্রতা। তার পরের টপিকে চলে আসো বাস্তুতান্ত্রিক। বাস্তুতন্ত্র জিনিসটা কি, আমরা পড়েছিলাম ক্লাস 9-10-এ। বাস্তুতন্ত্র কি, আমাদের চারপাশে যা দেখা যায় সবই হচ্ছে বাস্তুতন্ত্র। ঠিক আছে, তো সেম জিনিস, আমাদের চারপাশে যা দেখা যাচ্ছে সবই বাস্তুতন্ত্র। চারপাশে তো অনেক জিনিস আছে, সেটা আমাদের প্রজাতির বাহিরে, জিনের বাহিরে, দেখা যায় যে হচ্ছে কিংডমের বাহিরে, এরকম অনেক জিনিসই আছে। তো সবকিছু মিলিয়ে যে বিচিত্রতাটা দেখা যায় সেটাকে আমরা বলি হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো তোমরা যারা বই নিয়ে বসেছো, আমি আগে বলেছি বায়োলজি জিনিসটা তোমরা যদি ম্যাথ যে জিনিসটা বা ফিজিক্স যে জিনিসটা,
সেটা বোর্ডে করাতে হয় বা বোর্ডে দেখে দেখে তোমাদেরকে টপিক ওয়াইজ ওরা না গেলেও হয়, জাস্ট ম্যাথের টপিকটা বা ম্যাথের টাইপটা দেখিয়ে দিলে হয়ে যায়। বাট বায়োলজি জিনিসটাকে তোমাকে একটু ভেতর থেকে পড়তে হবে। তাই তোমরা যারা অনেক সিরিয়াসলি ক্লাস করছো বা যারা ক্লাস করছো, আমার হাম্বল রিকোয়েস্ট তারা একটু বই নিয়ে বসবে। বই নিয়ে বসলে আমার পড়াগুলো তোমরা রিলেট করতে পারবে, নাহলে আমার পড়া রিলেট করতে পারবে না। আচ্ছা, তারপরের টপিকে চলে যাচ্ছি, বাস্তুতান্ত্রিক বিচিত্রতা। তো বিচিত্রতা টপিকটা আমরা এখানে শেষ করছি। তো তারপরে যে টপিকটা আসবে, আচ্ছা আমরা ফার্স্ট অফ অল এই কথাটা আমার আরেকটু আগে বলা উচিত ছিল, ইন কেস অফ আমার মনে নেই, যে জিনিসটা হচ্ছে জুলজি। জুলজি মানে প্রাণী বিজ্ঞান। এই জিনিসটা আবিষ্কার কে করেছে? প্রাণী বিজ্ঞান আবিষ্কার করেছে হচ্ছে বিজ্ঞানী অ্যারিস্টটল। ঠিক আছে, প্রাণীবিদ্যার জনককে আমরা বলি, প্রাণীবিদ্যার জনককে, প্রাণীবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। যারা খাতা কলম নিয়ে বসেছো তারা লিখে নিতে পারো, প্রাণীবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল এবং উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। ঠিক আছে, বা উদ্ভিদ বিজ্ঞান এটা যদি এখন না লিখতে চাও নাও লিখতে পারো, কারণ আমরা যখন উদ্ভিদ বিজ্ঞান চ্যাপ্টার ধরবো তখন আমি তোমাদের বলে দিব যে উদ্ভিদ বিজ্ঞানের জনকটা অ্যাকচুয়ালি কে। উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। ওকে, দেন আমরা আমার নেক্সট টপিকে যাচ্ছি। এরপর আমরা এতক্ষণ পর্যন্ত বিচিত্রতা নিয়ে কথা বলেছি, ঠিক আছে। এরপরে যে টপিকটা থাকবে সেটা হচ্ছে তোমার প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। ঠিক আছে, এই যে আমি এতক্ষণ ধরে শ্রেণীবিন্যাসের গুণগান গাইলাম, শ্রেণীবিন্যাস তো আমাকে কোনো টাকা দেয়নি, কিন্তু কথা হচ্ছে শ্রেণীবিন্যাসের গুণগানটা আমরা কেন গাইলাম? শ্রেণীবিন্যাসের গুণগান গাওয়ার কারণ এখন আমরা ব্যাখ্যা করব। শ্রেণীবিন্যাসের ভিত্তিটা আমরা এখন ব্যাখ্যা করব। ঠিক আছে, শ্রেণীবিন্যাসের ভিত্তিটা আমরা এখন ব্যাখ্যা করব। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও আমার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। ওকে, তো আমি আমার নেক্সট টপিকে যাচ্ছি। আমাদের শ্রেণীবিন্যাসের কিছু ভিত্তি আছে। ঠিক আছে, শ্রেণীবিন্যাসের ভিত্তিটা ওই যে বললাম বই নিয়ে বসো, তোমরা বই না নিয়ে বসে কিছু রিলেট করতে পারবে না। তো শ্রেণীবিন্যাসের ভিত্তির প্রথম যে টপিকটা সেটা হচ্ছে দেহের আকার। ঠিক আছে, শ্রেণীবিন্যাসের ভিত্তির প্রথম টপিকটা হচ্ছে দেহের আকার। দেহের আকারের উপর ভিত্তি করে, যেমন ধরো একটা কৃমি আর তোমার আকার কি সেম, তো এইভাবে আমরা দেহের আকারের উপর ভিত্তি করে আমরা হচ্ছে মানে কোন প্রাণী জগৎকে ভাগ করতে পারি। যেমন ধরো ছোট আকারের প্রাণী এবং বড় আকারের প্রাণী ভাগ করতে পারি। তারপর চলে আসো যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের পরে, শ্রেণীবিন্যাসের ভিত্তির পরের টপিকটা আসলে কি? ভিত্তির পরের টপিকটা হচ্ছে কোষ, টিস্যু, অঙ্গ, মাত্রা। এখন কথা ছাপো জিনিসগুলো কি, চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, দেন আমি আমার টপিকটা স্টার্ট করছি। দেখো একটু ক্লিয়ার করে দেখো, আমি বড় করে আঁকার ট্রাই করছি। দেখো এইটা যদি অনেকগুলা, যদি এগুলো যদি কোষ হয়, ধরো অনেকগুলো কোষ, অনেকগুলো কোষ মিলে কি গঠন করে বলতো? অনেকগুলো কোষ মিলে কি গঠন করে? টিস্যু। ঠিক আছে, তাহলে অনেকগুলো টিস্যু মিলে কি গঠন করে দেখো তো? একটা অর্গান গঠন করে বা অঙ্গ গঠন করে। অনেকগুলো অর্গান মিলে কি গঠন করে বলতো? একটা সিস্টেম গঠন করে। ঠিক আছে, এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে বলি। দেখো অনেকগুলা কোষ মিলে বা অনেকগুলা সেল মিলে, ঠিক আছে, এগুলোকে যদি আমরা সেল ধরি, অনেকগুলো সেল মিলে কি গঠন করে দেখো? একটা টিস্যু গঠন করে। অনেকগুলা টিস্যু মিলে একটা অর্গান গঠন করে। অনেকগুলো অর্গান মিলে একটা কি গঠন করে দেখো তো? সিস্টেম গঠন করে। ঠিক আছে, তাহলে জিনিসটা আসলে কি? অনেকগুলো সেল, আমরা একটু উদাহরণে যাই চলো। ধরো অনেকগুলো সেল একসাথে একত্র হলো, একটা টিস্যু গঠন করলো। অনেকগুলো টিস্যু মিলে একটা অর্গান, ধরো স্টোমাক বা পাকস্থলী গঠন করলো। ঠিক আছে, অনেকগুলো টিস্যু মিলে কি গঠন করলো? পাকস্থলী গঠন করলো। পাকস্থলী এরকম, ধরো পাকস্থলী একটা অর্গান, ধরো অগ্নাশয় বা প্যানক্রিয়াস একটা অর্গান। তারপর ধরো হচ্ছে তোমার আর কি অর্গান আছে, যেমন ধরো ইন্টেস্টাইন একটা অর্গান। ঠিক আছে, তো এইগুলো অনেকগুলো অর্গান মিলে একসাথে একটা সিস্টেম, কি সিস্টেম গঠন করলো? এটা পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্র, ঠিক আছে, ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে, বুঝতে পেরেছো? অনেকগুলো সেল মিলে অনেকগুলো টিস্যু হলো, একটা টিস্যু হলো। অনেকগুলো টিস্যু মিলে একটা অর্গান, অর্গান হতে পারে সেটা, সেটা যদি আমরা ডাইজেস্টিভ সিস্টেমের কথা চিন্তা করি, হতে পারে সেটা তোমার স্টোমাক, হতে পারে সেটা
প্যানক্রিয়াস বা অগ্নাশয়, হতে পারে সেটা হচ্ছে তোমার ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এগুলো মিলে একটা সিস্টেম গঠন করে। যে সিস্টেমটাকে আমরা কি বলছি বলো? ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র। ঠিক আছে, তো এই টপিকটা কি সবাই বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা, আমি আমার নেক্সট টপিকে যাবো কিনা। আমি আমার নেক্সট টপিকে যাবো, তোমরা একটু কমেন্ট করে জানাও আমাকে। ওকে, দেন আমি আমার নেক্সট টপিকটা স্টার্ট করছি। তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে, আমি আবারও বলছি, তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে লাইভটা শেয়ার করে দাও যাতে তোমাদের সাথে তারাও ক্লাসটা করতে পারে। ঠিক আছে, ওকে দেন, ওকে আচ্ছা, হলিক্রস কলেজ থেকে যারা আছো সবাইকে হাই। আমার ক্লাসের জুনিয়র, মানে আমার কলেজের জুনিয়র, তো হচ্ছে যারা আছো তারা তোমাদের হলিক্রস মানে পুরা ইয়ের মধ্যে লাইভটা শেয়ার করে দিও যাতে হচ্ছে আমাদের আরো আরো আমার কলেজে আরো আরো জুনিয়র আসতে পারে। আর শুধু আমার কলেজ তোমার কলেজ না, তোমরা সবাই আমার স্টুডেন্ট, আমি তোমাদের সবার আপু, তো তোমরা সবাই তোমাদের এই লাইভ ক্লাসটা শেয়ার করে দিবা যাতে তোমাদের আপুর ক্লাস সবাই করতে পারে। ঠিক আছে, ওকে দেন আমার নেক্সট টপিকে চলে আসছি। আচ্ছা আপু, তাহলে আপনি এই যে এই জিনিসটা কেন এখানে পড়লেন? এটা তো চ্যাপ্টার ছিল শ্রেণীবিন্যাসের চ্যাপ্টার, তাহলে আপু কেন আমরা সেল টিস্যু এখানে পড়বো? এটা তো এখানে পড়ার কথা না। আসলে শ্রেণীবিন্যাসের একটা ভিত্তি ছিল সেল, টিস্যু, অর্গান, সিস্টেম। সেল মানে কোষ, টিস্যু ফর টিস্যু, অর্গান মানে অঙ্গ, আর সিস্টেম মানে কি বলতো বাংলায় যেটাকে আমরা বলি তন্ত্র। ঠিক আছে, আচ্ছা আমার পরে কিন্তু বুঝতে সমস্যা হলে বলবে, এবং আমি যদি অনেক বেশি ফাস্ট চলে যাই তাহলে আমাকে বলবে। ঠিক আছে, ওকে দেন দেখো সেল, টিস্যু, অর্গান, সিস্টেম। ঠিক আছে, সেল, টিস্যু, অর্গান, সিস্টেম কেন আপু এটা লিখলেন আপনি? এই জন্য লিখলাম, কিছু কিছু মানে ধরো কিছু কিছু অ্যানিমাল আছে যারা শুধুমাত্র সেল দিয়ে গঠিত, আবার কিছু কিছু অ্যানিমাল আছে সেল টিস্যু দিয়ে গঠিত, কিছু কিছু অ্যানিমাল আছে আবার টিস্যু অর্গান, কিছু কিছু আছে অর্গান সিস্টেম। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপু কারা সেল, কারা এত নিম্নমানের প্রাণী? পরিফেরা। আমরা সবাই কর্ডাটা, নন কর্ডাটা প্রাণীর নাম জানি। এখন কথা হচ্ছে আপু কর্ডাটা কি, নন কর্ডাটা কি? আমরা তো সবাই ক্লাস 10 এ পড়ছিলাম, এখন আপাতত পড়া ভুলে খেয়ে ফেলছি। চলো একটু কর্ডাটা, নন কর্ডাটা মনে করি। আমরা যখন পিচ্ছি অবস্থায় ছিলাম, একেবারে ভ্রূণ অবস্থায়, তখন কিন্তু আমাদের মধ্যে কোনো মেরুদণ্ড সৃষ্টি হয়নি, তখন আমাদের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর। এখন তোমরা এই চ্যাপ্টারটা পড়তে গেলে অনেকগুলা টার্মের সাথে আলোচিত মানে পরিচিত হবে। কি টার্ম? যেমন ধরো হতে পারে, সেটা হতে পারে হচ্ছে তোমার অঙ্কীয় দেশ। অঙ্কীয় দেশ কথাটা মানে কি? আমরা আমাদের ফ্রন্ট সাইডকে বলি অঙ্কীয় দেশ। ঠিক আছে, এটা একটা মেডিকেল রিলেটেড টার্ম। তারপর যদি আমরা বলি পৃষ্ঠীয় দেশ, পৃষ্ঠীয় দেশ মানে কি? আমাদের ব্যাক সাইড। ঠিক আছে, পুরা পিছন সাইডটাকে আমরা বলি পৃষ্ঠীয় দেশ। ঠিক আছে, পার্শ্ব দেশ বলে কি বলবো? পাশের এই যে এই সাইডটাকে। ঠিক আছে, এই সাইডটাকে আমরা বলি পার্শ্ব দেশ, আমাদের শরীরের পাশের অংশটাকে আমরা বলি পার্শ্ব দেশ। ঠিক আছে, অঙ্কীয় দেশ বলে সামনে, পৃষ্ঠ দেশ বলি পেছনে। তো এখন আমরা যখন একেবারে পিচ্ছি বা ভ্রূণ অবস্থায় ছিলাম, তখন আমাদের মানে আমাদের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর, মানে পেছনের দিকে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর তোমাদের কি থাকে বলতো? নটকোর অবস্থান করে। এটা কিন্তু কোনো মেরুদণ্ড নয়, নটকোর অবস্থান করে। ঠিক আছে, একটা নিরেট জাতীয়, একটা ফাঁপা জাতীয়, একটা লম্বা দণ্ডের মতো অবস্থান করে নটকোরটা। কিন্তু আমরা যখন বড় হয়ে গিয়েছি তখন দেখা যায় যে হচ্ছে বড় হয়ে গিয়েছি বলতে ভ্রূণ অবস্থায় থাকার সময় একটা নির্দিষ্ট স্টেজ পার হওয়ার সময় আমাদের নটকোরটা কিসে পরিণত হয়েছে? দেখো তো, মেরুদণ্ডে পরিণত হয়েছে। যেসব অভাগা প্রাণীদের নটকোরটা কখনোই মেরুদণ্ডে পরিণত হয় না, তাদেরকে আমরা বলি হচ্ছে তোমার মেরুদণ্ডে পরিণত হওয়ার কথাটা আমরা একটু পরে যাই। যেসব প্রাণীদের নটকোর থাকেই না, চিন্তা করো কত অভাগা, তাদের নটকোর থাকেই না, তাদেরকে আমরা কি বলি বলতো? নন কর্ডাটা প্রাণী। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে আপু যদি নটকর্ড থাকে তাদের মধ্যে কারো তো পরিণত হবে আর কারো তো পরিণত হবে না। তাহলে যারা পরিণত হবে মানে মেইনলি নটকর্ড যারা আছে তাদেরকে সবাইকে আমরা বলি কর্ডাটা, আর যাদের নটকর্ড নেই তাদের সবাইকে আমরা কি বলি বলতো? নন কর্ডাটা। ঠিক আছে, তাহলে কর্ডাটা শ্রেণীর প্রাণীর মধ্যেও তো আবার ঝামেলা আছে। কি ঝামেলা? কারণ নটকর্ড মেরুদণ্ডে পরিণত হতে পারে, কারণ নটকর্ড মেরুদণ্ডে পরিণত হতে নাও পারে। তাহলে যাদের মেরুদণ্ডে পরিণত হয় তাদেরকে আমরা বলি মেরুদণ্ডী প্রাণী, যেটাকে আমরা ইংলিশে বলি ভার্টিব্রাটা পর্বের প্রাণী। আর যাদের ক্ষেত্রে মেরুদণ্ডে পরিণত হয় না তাদেরকে আমরা হচ্ছে নন ভার্টিব্রাটা পর্বে ফালাই, বাট নন ভার্টিব্রাটা বলা হয় না, এটাকে অন্য দুইটা নামে বলা হয়। আমি আপাতত তোমাদের শিখাচ্ছি না, কারণ এখন শিখালে তোমরা বলো আপু বায়োলজি অনেক কঠিন, বাট আমি চাই না ফার্স্ট ইমপ্রেশনে বায়োলজি তোমাদের খারাপ হোক। তো আমরা সেই জন্য একটু সহজ সহজ টপিক নিয়ে আলোচনা করি। তো নন কর্ডাটা পর্বের পিচ্ছিকালে তোমরা পড়েছিলে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা। একটু মনে করো
কার কার মনে আছে আমাকে একটু কমেন্ট করে জানাও যে আপু আমাদের মনে আছে, ঠিক আছে। আর যার যার মনে নেই তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই। আপু নামক একটা স্পিকার তোমাদের কাছে আছে, আমি আবার মনে করানোর ট্রাই করার চেষ্টা করছি। দেখো নন কর্ডাটা পর্বে প্রাণীদের কি কি ছিল। নন কর্ডাটা পর্বে প্রাণীদের ছিল পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, তারপর হচ্ছে তোমার নেমাটোডা, তারপর মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, আরো অনেক ধরনের পর্ব আছে। তো নন কর্ডাটা পর্বের প্রাণী পর্যন্ত কিন্তু এতটুকুই, ঠিক আছে। প্রথম 8টা হচ্ছে নন কর্ডাটা, 9 নম্বর পর্বটাকে আমরা বলি হচ্ছে তোমার কর্ডাটা পর্বের প্রাণী, ঠিক আছে। তো আমরা মেনলি নন কর্ডাটা প্রাণী নিয়ে এখন আপাতত পড়বো। তো নন কর্ডাটা প্রাণীর মধ্যে যে পরিফেরা, ঠিক আছে। আমি ফার্স্ট অফ অল তোমাদের একটা কথা বলি, মানে এটা মনে রাখার মানে একটা জিনিস, তোমরা যখন বইটা খুলবে বইয়ের প্রথম টপিক থেকে যত লাস্টের টপিকে যাবে তত দেখবে কি হবে জানো, অনুন্নত থেকে উন্নতর দিকে যাবে, ঠিক আছে। তার মানে আমাকে বলো তো পরিফেরা পর্বের প্রাণী থেকে কর্ডাটা পর্বের প্রাণীতে গেছে, কারা বেশি উন্নত হবে? এটা আমাকে কমেন্ট করে জানাও, কে বেশি উন্নত। আমি তোমাদের কমেন্টের অপেক্ষা করছি। ওকে, তোমরা কেউই তো দেখলাম হচ্ছে কোনো রেসপন্স করলা না, খুবই দুঃখজনক, আমি অনেক কষ্ট পাইছি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা টপিকে চলে আসি। যেহেতু বললাম প্রথম থেকে যত লাস্টের দিকে যাবে তত তোমাদের কি হবে বলো তো, অনুন্নত থেকে উন্নতর দিকে যাবে, ঠিক আছে। তার মানে পরিফেরা পর্বের প্রাণীরা সবচেয়ে অনুন্নত, তাদের দেখা যায় একটাই কোষ দেখা যায়, এদের কোষ মানে একটাই কোষ দেখা যায়, তাই তারা হচ্ছে তোমার কোষীয় মাত্রার প্রাণী, ঠিক আছে। তারা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী। তারপর কিছু পাবে কোষ টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপু কোষ টিস্যুটাকে, তার মানে তার থেকে একটু যে উপরে আছে সে হবে কোষ টিস্যু, ঠিক আছে। তার থেকে একটু যে উপরে হবে তাকে বলে কোষ টিস্যু। তাহলে কে উপরে আছে একটু, পরিফেরার পরে কে বলতো, নিডারিয়া, ঠিক আছে। তাহলে পরিফেরার পরে যে নিডারিয়া, নিডারিয়া কি দিয়ে গঠিত বলতো, সেল টিস্যু। নিডারিয়ার পরে কি আসবে বলতো, প্লাটিহেলমিনথিস। তাহলে প্লাটিহেলমিনথিস কি দিয়ে গঠিত হবে, টিস্যু অঙ্গ, তাই না। তো টিস্যু অঙ্গের পরে দেখো অঙ্গতন্ত্র, বুঝতে পেরেছো। তার মানে টিস্যু অঙ্গ থেকে এসেছে শুধু প্লাটিহেলমিনথিস, এবার অঙ্গতন্ত্র, অঙ্গতন্ত্র থেকে কে থাকবে, নেমাটোডা থেকে কর্ডাটা পর্বের প্রাণী পর্যন্ত সবাই অঙ্গতন্ত্র, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপু এইগুলো দিয়ে আপনি কি বুঝাইলেন? বুঝাইলাম এই যে হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীদের সেল ব্যতীত, সেল থেকে কোনো টিস্যু হয় না। একটু চিন্তা করো তো, ওদের সেলই তো একটা, আর আমি কি বলেছিলাম অনেকগুলা সেল মিলে একটা টিস্যু গঠন করে, কিন্তু ওদের সেল কয়টা, ওরা এক কোষী প্রাণী, ওদের কোষ কয়টা থাকে বলো তো, একটা। যার কারণে একটা কোষ থেকে তো আর একটা টিস্যু গঠন করা যায় না, এই জন্য নিডারিয়া পর্বের প্রাণীদের জাস্ট অনেকগুলো সেল মিলে টিস্যু গঠন করে, অনেকগুলো কোষ মিলে টিস্যু গঠন করে, তাই এদেরকে আমরা বলি কোষ টিস্যু মাত্রার প্রাণী, ঠিক আছে। এবার টিস্যু থেকে অর্গান, টিস্যু থেকে অর্গান কি মানে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের অনেকগুলো সেল মিলে টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ গঠন করে, তাই তারা হচ্ছে তোমার টিস্যু অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, অঙ্গমাত্রার প্রাণী। আর অঙ্গতন্ত্র কি, নেমাটোডা পর্বের প্রাণী থেকে সবাই মানে এরপরে যারা যারা আছে সবাই হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। টপিকটা কি সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে আমি আমার নেক্সট টপিকটা স্টার্ট করব। সবাই একটু ক্লিয়ার হলে জানাবা, আমি আমার নেক্সট টপিকটা স্টার্ট করে দিব। সবাই তোমাদের ফ্রেন্ডদের সাথে লাইভটা শেয়ার করে দাও যাতে সবাই ক্লাসটা করতে পারে। ওকে, কোনো সমস্যা নেই, তাহলে হচ্ছে আমি আমার নেক্সট টপিকটা স্টার্ট করছি। সবাই লাইভটা শেয়ার করে দাও, সবাই 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 লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে। সবাই লাইভটা শেয়ার করে দাও। ওকে, দেন হচ্ছে চলো আমরা হচ্ছে পরেরটা স্টার্ট করি, পরের টপিকটা, যেহেতু এই সেল টিস্যু নিয়ে আপাতত তেমন কিছু নেই। তো তারপরের টপিকটা একটু হার্ড টপিক, সেটা হচ্ছে ক্লিভেজ। ক্লিভেজ জিনিসটা কি, ক্লিভেজ জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। চলো, আপাতত আমার কাছে কোনো ডাস্টার নেই তাই হাতি ভরসা। ওকে, দেন আমরা একটু যদি চিন্তা ভাবনা করি, ধরো এই একটা কোষ, এই একটা কোষকে আমরা কি বলবো, তার আগে দেখো এই কোষটা ধরো, এই একটা কোষ, এই একটা কোষ, ধরো এই হচ্ছে আর হচ্ছে এই হচ্ছে,
আচ্ছা কেউ কি এই চিহ্নটার মানে জানো? কেউ যদি চিহ্নটার মানে জানো তাহলে আমাকে কমেন্ট করে জানাও যে আপু এটা কি লিখছে। তাকে স্পেশাল গিফট দেওয়া হবে। কেউ যদি জেনে থাকো কমেন্ট করে জানাও। আমি একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করলাম, মানে হচ্ছে তোমার জাস্ট যাতে তোমরা বুঝতে পারো এটা কোনো বইয়ের চিত্র না বা বইয়ের সাথে রিলেট করার ট্রাই করবে না। ওকে, জেন্ডার সাইন, হ্যাঁ ঠিক বলেছ। এটা হচ্ছে জেন্ডার সাইন, তার মধ্যে একটা হচ্ছে ফিমেল গ্যামেট আর একটা হচ্ছে মেল গ্যামেট। একটা ফিমেল আর মেল গ্যামেট যদি একসাথে নিষেক হয় তাহলে কি কি গঠন করে বলো তো? নিষেকের পরে কি গঠন করে দেখো তো? জাইগোট। আচ্ছা তোমাদের গিফট হচ্ছে থ্যাংক ইউ কমেন্ট করে রিপ্লাই দেওয়ার জন্য। আচ্ছা তারপরে চলে আসো হচ্ছে তোমাদের নিষেক। তো হচ্ছে তোমার দুটা মেয়ে, একটা মেল আর একটা ফিমেল গ্যামেট একসাথে মিলিত হয়ে কি গঠন করে দেখো তো? জাইগোট গঠন করছে, ঠিক আছে? তো জাইগোটে দেখো কি হচ্ছে, জাইগোটে একটা কোষ থেকে দুইটা কোষ হয়, দুইটা কোষ থেকে চারটা কোষ হয়, চারটা কোষ থেকে পরবর্তীতে আটটা কোষ হয়। এই যে একটা কোষ থেকে আরেকটা কোষ বিভাজন হচ্ছে, এই বিভাজন পদ্ধতিটাকে আমরা বলি ক্লিভেজ, ঠিক আছে? এই কথাটা তোমরা আগেও শুনেছো, তো ক্লাস 10এও পড়েছো তোমরা, আপাতত এখন হয়তো বা কারো মনে নেই। তো যেহেতু তোমরা এই টপিকটা নিয়ে ডিটেলসে পড়ো না, তোমাদের এই টপিকটা নিয়ে মনে থাকার কথা নয়। তো ক্লিভেজ আসলে কেমনে বিভাজন হয় সেটা আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 9, ঠিক আছে? মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারটাতে পড়বো, তাই এই চ্যাপ্টারের জন্য আমাদের এতটুকুই যথেষ্ট, ঠিক আছে? তো ক্লিভেজ শেষে আসলে কি হয় বলতো? জাইগোট বিভাজিত হয়ে দিন শেষে কিসে পরিণত হয়? ভ্রূণে পরিণত হয় না? তো জাইগোট শেষে, সবার শেষে যে ভ্রূণে পরিণত হচ্ছে, তো এই প্রক্রিয়াটা কোন বিভাজনের মাধ্যমে হচ্ছে বলতো? মাইটোসিস আর মিওসিস, কোন বিভাজনের মাধ্যমে হচ্ছে? হ্যাঁ, আমি পর্বগুলো পড়ানোর সময় ইনশাআল্লাহ ইম্পর্টেন্ট উদাহরণগুলো বলে দিব। সব উদাহরণ কিন্তু পড়তে হয় না। তার মধ্যে তোমরা যারা দেখছো তাদের জন্য যেহেতু কোয়েশ্চেন এসেছে আমি বলে দিব, বাট তাও আমি একটু বলে দিচ্ছি, মানে আগে ভাগে একটু বলে দিচ্ছি। দেখবে তোমরা বইটা খোলার পরে এই টপিকটা যখন শেষ হয়ে যাবে ব্যবহারিক একটা পার্ট আসবে। তোমরা এখনই উদাহরণগুলো পড়ো না, টপিকগুলো শেষ করার পর ব্যবহারিক কিছু পার্ট আসবে, সেখানে দেখবে পরিফেরার জন্য মাত্র 2টা করে উদাহরণ দেওয়া আছে। স্পঞ্জ, তারপর যেমন স্পঞ্জিলা, লোকাস্ট্রিস, তারপর নিডারে পর্বে প্রাণীর জন্য থাকবে হাইড্রা, তারপর ধরো জেলিফিশ, প্লাটিহেলমিনথেসের 2-3টা কৃমির নাম দিবে, নেমাটোডার 2-3টে কৃমির নাম দিবে। তোমাদের ওই জাস্ট ব্যবহারিক পার্টের কয়েকটা পড়লেই এনাফ, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ বই থেকে ক্লাস নিব, যাতে তোমাদের কোনো টপিক বাদ না যায়, কিছুই বাদ না যায়, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা বই থেকে ক্লাস নিব, তোমরা কোনো টেনশন করো না। নেক্সট ক্লাসে আমি বলে দিব, তোমরা টেনশন করো না। আর এই টপিকটা পর্যন্ত কার কোনো সমস্যা আছে একটু জানো? কোনো সমস্যা না থাকলে না না, মিওসিস না, ঠিক আছে? মাইটোসিস পদ্ধতি হবে। আর জাইগোট থেকে, আচ্ছা চিন্তা করো মিওসিস পদ্ধতি হলে কি হতো বলো তো? মিওসিসে কি হয় বলো তো? যদি একটা সেল থাকে তাহলে মানে কি হয়, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা কি থাকে বলো তো? দ্বিগুণ থাকে। যার কারণে মাতৃকোষে যদি টুয়াইস এন হয়, অপত্যকোষে কি হয়ে যাবে বলো তো? এন হয়ে যাবে। কারণ মিওসিসকে আমরা কি বলি? হ্রাসমূলক বিভাজন বলি, ঠিক আছে? তো মিওসিসকে যেহেতু আমরা হ্রাসমূলক বিভাজন বলি, তাহলে কি হবে? মিওসিসে কি তোমার 2টা থেকে 4টা হবে? হবে না। আর মাইটোসিসকে আমরা কি বলি বলতো? সমীকরণিক বিভাজন। যার কারণে 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে দেন 8টা, 8টা থেকে তারপর একসাথে হয়ে হয়ে অনেকগুলো হয়ে হয়ে ভ্রূণ তৈরি করে, ঠিক আছে? তার মানে পদ্ধতিটার নাম কি বলতো? মাইটোসিস। এখন যদি তোমাদের কেউ জিজ্ঞাসা করে যে হচ্ছে ওর মানে ক্লিভেজ জিনিসটা কি, তোমাদের বলতে হবে যে জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টির সময় মাইটোসিস কোষ বিভাজনের যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটাকে আমরা বলছি ক্লিভেজ, ঠিক আছে? টপিক ক্লিয়ার হলে আমাকে একটু জানাও, তাহলে আমি আমার নেক্সট টপিকে যাব। আচ্ছা তোমাদের কি টপিকটা ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে টপিকটা নিয়ে? আমি কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের জন্য ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ বুঝেছি। ওকে, এরপরও যদি কোনো সমস্যা অ্যারাইজ হয় তোমরা পেজে মেসেজ দিবে, পেজে মেসেজ দিলে ইনশাআল্লাহ আমরা ইনস্ট্যান্টলি রিপ্লাই দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? আমরা যেহেতু আমাদের পেজটার নামই ইনস্ট্যান্ট স্কুল, তো আমরা ইনস্ট্যান্টলি রিপ্লাই দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? আর তোমাদের
তোমাদের সবার সমস্যাগুলোকে একত্রিত করে নেক্সট ক্লাসের ফার্স্ট অফ অল 10 মিনিট আমরা এই আলোচনাটাই করব, যে হচ্ছে তোমাদের আসলে কি সমস্যা ছিল, এই সমস্যাগুলো কেন হয়েছে, সমস্যাগুলোর পেছনে ব্যাখ্যাটা কি, এটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ঠিক আছে, তো আমি আমার নেক্সট টপিকতে চলে যাচ্ছি। তার আগে আরো একবার বলে নিচ্ছি, তোমরা যারা ক্লাসটা দেখছো সবাই ক্লাসটা শেয়ার করে দাও, যাতে তোমরা দেখার পাশাপাশি তোমাদের আপুকে তোমাদের ফ্রেন্ডরাও দেখতে পারে এবং তোমাদের সাথে ক্লাসটা করতে পারে। ঠিক আছে, ওকে, দেন আমি আমার নেক্সট টপিকটা স্টার্ট করছি। দেখো, এই ক্লিভেজ পদ্ধতিটা, ঠিক আছে, এই ক্লিভেজ পদ্ধতিটাকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, হতে পারে সেটা ওরিও ক্লিভেজ, হতে পারে সেটা সর্পিল ক্লিভেজ। ঠিক আছে, এটার ভাগ এখান থেকে আসলে কি পড়তে হবে। ওরিও ক্লিভেজ জিনিসটা কি? ওরিও ক্লিভেজ জিনিসটা হলো, তোমরা ওরিও ভাবে যদি কোনো, আমরা ওরিও জিনিসটা কি, ধরো একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এই যে সুন্দর করে বিভাজন হচ্ছে রেডিয়ালি বিভাজন, ইংলিশে যেটাকে বলে রেডিয়াল, যেটাকে আমরা বাংলায় বলি ওরিও। ঠিক আছে, রেডিয়ালি বিভাজন হবে এবং ওরিও ভাবে খুব সুন্দরভাবে সজ্জিত থাকবে কোষগুলা, সেটাকে আমরা বলি হচ্ছে ওরিও ক্লিভেজ। ঠিক আছে, তারপর আমরা পাবো সর্পিল ক্লিভেজ। সর্পিল ক্লিভেজ মানে কি? সর্পিল ক্লিভেজ মানে হচ্ছে, সর্পিল কথাটার সাথে আমরা কিসের মিল পাচ্ছি বলতো? সাপ না? সাপ কিভাবে চলে? এভাবে না? তাহলে সাপ যদি এইভাবে চলে, তার মানে কি আঁকা বাঁকা ওয়েতে চলে, তাহলে ব্যাপারটা হচ্ছে সর্পিল ক্লিভেজে হয় কি আপু? সর্পিল ক্লিভেজে হয় কি, মানে ধরো কোষের এই পাশের জিনিসপত্র এই পাশে চলে যায়, এই পাশের জিনিসপত্র এই পাশে চলে যায়, বিভাজনের সময় উল্টাপাল্টা হয়ে যায়, এই জন্য ওটার নাম হচ্ছে সর্পিল ক্লিভেজ। ঠিক আছে, তো তোমরা দেখো এই টপিকটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা। তো আমি স্টার্ট করবো আবার আমার নেক্সট টপিকে স্টার্ট করবো। দেখো, ওকে, দেখো, ওরিও ক্লিভেজ পড়েছি আমরা, সর্পিল ক্লিভেজ পড়েছি। এখন কথা হচ্ছে সর্পিল ক্লিভেজের পরে কি আছে? দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। দ্বিপার্শ্বীয় কথাটা মানে কি? দুই পার্শ্বীয়, মানে কয়টা পাশ থাকবে বলো তো? দুইটা। ঠিক আছে, ধর একটা ডান পাশ একটা বাম পাশ, ঠিক আছে, দুইটা পাশ। তো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, ক্লিভেজটা যদি এমনভাবে বিভাজিত হয়, এর দুইটা পাশ পাওয়া যায়, বা ডান বাম এভাবে যদি বিভাজিত হয় এবং সমান অংশে বিভাজিত হয়, তখন সেটাকে আমরা বলি দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। ঠিক আছে, ক্লিভেজের পরের ধাপটা কি? ভ্রূণস্তর। ঠিক আছে, তো ভ্রূণস্তর টপিকটা একটু ভেতরের দিকে যেতে হয়, তো আমরা হচ্ছে এই টপিকটা নিয়ে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। ভ্রূণস্তর আছে সহ আরো কিছু টপিকগুলো আছে, যেমন ধরো হচ্ছে সিলোমের টপিকগুলো আছে, সিলোম আছে, ভ্রূণস্তর আছে, আরো কিছু টপিক আছে, যেমন ধরো ধরো যাদের পৌষ্টিক নালী থাকে না, হ্যাঁ কিছু সহজ টপিক আছে, চলো আমরা এটা নিয়ে আলোচনা করি। যেমন শ্রেণীবিন্যাসে যেহেতু ভিত্তি অনেক জিনিস, শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে একটা ভিত্তির কথা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। যেমন ধরো একটা করডাটা আর একটা নন করডাটা পর্বের প্রাণী। ঠিক আছে, একটা করডাটা পর্বের প্রাণী আর একটা কি বলতো? নন করডাটা পর্বের প্রাণী। তার মানে নটকট থাকার ভিত্তিতেও কিন্তু আমরা প্রাণীকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, তার মধ্যে একটি কি দেখো তো, একটা হচ্ছে করডাটা পর্বের প্রাণী, একটা হচ্ছে নন করডাটা পর্বের প্রাণী, এই একটা ভিত্তি ছিল। তারপর ধরো পৌষ্টিক নালীর উপর ভিত্তি করে, ঠিক আছে, পৌষ্টিক নালী থাকার উপর ভিত্তি করে আমরা সেটাকে ভাগ করি। পৌষ্টিক নালী যাদের থাকে না তাদেরকে আমরা বলি প্যারাজোয়া, আর পৌষ্টিক নালী যাদের থাকে তাদেরকে আমরা বলি কি বলতো? এন্টারোজোয়া। এখন কথা হচ্ছে আপু এটাকে আমরা মনে রাখবো, উল্টা পাল্টাতে হয়ে যায়। ধরো কারো পৌষ্টিক নালী থাকলো না, তার মানে কি হবে বলতো? সে যখন খাবার খাবে তার সমগ্র দেহ বরাবর খাবার থাকবে, তার মানে ওইটা তার কাছে অনেক প্যারার একটা বিষয়। সো সেই জন্য আমরা এটাকে বলি প্যারাজোয়া, যার পৌষ্টিক নালী থাকবে না। আর যার পৌষ্টিক নালী থাকবে তাদেরকে আমরা বলি এন্টারোজোয়া। ঠিক আছে, আচ্ছা, ভ্রূণস্তর টপিকটা আমরা আজকে একটু হালকা পাতলা দেখি ইনশাল্লাহ। ভ্রূণস্তর টপিকটা যদি তোমরা বুঝতে পারো তাহলে সিলোম টপিকটা তোমাদের জন্য আরো ইজি হবে বোঝা। ঠিক আছে, তো দেখো এই টপিকটা এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা, তাহলে আমি আমার নেক্সট টপিকে চলে যাব। তোমরা সবাই একটু জানাও কোনো সমস্যা আছে কিনা, না থাকলে আমি আমার পরের টপিকটা স্টার্ট করবো। আচ্ছা, আই গেস কারো কোনো সমস্যা নেই, তো আমি আমার টপিকটা স্টার্ট করব। তো তোমরা হচ্ছে সবাই সবার সাথে লাইভটা শেয়ার করে দাও, আবার বলছি সবাই লাইভটা শেয়ার করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরা ওই ক্লাসটা করতে পারে। ঠিক আছে, যেখানে আছে সেখানে বসে থেকে যাতে এই ক্লাসটা করতে পারে।
তো চলো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকটা কি হবে? নেক্সট টপিকটা হচ্ছে ভ্রূণ স্তর। এখন কথা হচ্ছে আপু ভ্রূণ স্তর জিনিসটা কি? ওকে, ঠিক আছে, আমি অবশ্যই তোমাদেরকে আরো ক্লিয়ার করে বোঝানোর ট্রাই করব। তোমরা আমার সাথে থাকবে যাতে বায়োলজি জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যায় তোমাদের কাছে, যাতে এত কঠিন না লাগে। সবসময় বায়োলজি মেন্টর হিসেবে তোমাদের সাথে আছি। সো আমরা এখন ক্লাসটা স্টার্ট করি। তো তোমাদের কাছে যাদের কাছে ক্লাসটা ভালো লাগছে প্লিজ 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 ক্লাসটা শেয়ার করে দিবে, যাতে সবাই ইনস্ট্যান্ট স্কুলের কথা জানতে পারে এবং তোমাদের সাথে মানে আমাদের ক্লাসটা যাতে সবাই করতে পারে, ঠিক আছে? ওকে, দেন আমাদের নেক্সট ক্লাসটা কি ছিল, নেক্সট টপিকটা কি ছিল বলো তো? ভ্রূণ স্তর, ঠিক আছে? ভ্রূণ স্তর কি? ভ্রূণের স্তর, ঠিক আছে? তো আমরা যখন আরেকটু ডিটেইলসে যাব তখন আমরা দেখব ভ্রূণটা অনেকগুলো ভাগে ভাগ হয়। যেমন ধরো এটা তোমাদের হচ্ছে চ্যাপ্টার 9-এ আরেকটু ক্লিয়ার হবে যখন তোমরা হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা নিয়ে পড়বে, ঠিক আছে? ওখানে হচ্ছে ধরো একটা ভ্রূণ তৈরি হওয়ার কি কি স্টেপ আছে ওগুলো আমরা ওখানে ডিটেইলসে পড়বো। তো এখানে আপাতত আমাদের যা জানতে হবে সেটা একটু আগে আমরা এঁকেছিলাম না, জাইগোট। জাইগোট থেকে কি তৈরি হয় বলতো? ভ্রূণ তৈরি হয়। তো ভ্রূণ তৈরি হওয়ার একটা সময়ে আমাদের ভ্রূণের 3টা লেয়ার তৈরি হয়। 3টা লেয়ার কি? এখন চিন্তা করো, এই যে আমি পড়াচ্ছি, এই যে জলজন্ত একটা মানুষ তোমাদের সামনে দাঁড়াইছি, তার মানে কি আমাদের বাইরে একটা স্কিন দেখা যাচ্ছে। এই স্কিনটাকে আমরা বলি কি বলতো? স্কিনটা যেহেতু সবার বাহিরে, তাই স্কিনটাকে আমরা বলি হচ্ছে তোমার একটোডার্ম, ঠিক আছে? স্কিনটা যে লেয়ার মানে একটোডার্ম মানে বাইরের লেয়ার, ঠিক আছে? একটোডার্ম, তারপর আমরা পাবো মেসোডার্ম মানে মাঝের লেয়ার, আর এন্ডোডার্ম মানে সবার ভেতরের লেয়ার, ঠিক আছে? তার মানে মানুষ কিসের প্রাণী? কি প্রাণী বলতো? মানুষ হচ্ছে টিপ্লোব্লাস্টিক এনিম্যাল, মানে হচ্ছে তোমার কি বলতো? ত্রিস্তরী প্রাণী। তাহলে কথা হচ্ছে আপু যদি ত্রিস্তরী থাকে তাহলে নিশ্চয়ই দ্বিস্তরী থাকবে। তো চলো হচ্ছে আমরা একটু স্তরগুলো একটু লিখে নিই। ধরো এই হচ্ছে তোমার এপিডার্মিস, এপিডার্মিস, মেসোডার্মিস, আর বলো তো কি? এন্ডোডার্মিস। ওকে, দেখো এপিডার্মিস, মেসোডার্মিস আর হচ্ছে এন্ডোডার্মিস। ওকে, এপিডার্মিস, মেসোডার্মিস আর হচ্ছে তোমাদের এন্ডোডার্মিস, ঠিক আছে? তো এপিডার্মিস হচ্ছে বাইরে, মাঝে আর ভেতরের লেয়ার, ঠিক আছে? তার মানে এই 3টা লেয়ার থাকলে আমরা সেটাকে কি কয় স্তরী প্রাণী বলবো বলো তো? 3 স্তরী প্রাণী বলবো, ঠিক আছে? এর মধ্যে দ্বিস্তরী প্রাণী আছে, কিন্তু কথা হচ্ছে এক স্তরী কোনো প্রাণী নেই। মানে এক স্তর মানে ধরো কোষই একটা, তার আবার কোষের স্তর কোথা থেকে আসবে বলো? তার মানে কার কোষ একটা পড়ছিলাম কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানাও। এমন একটা পর্বের প্রাণী পেয়েছিলাম যার কোনো দ্বিতীয় কোষ নেই, সে একটা কোষ দিয়ে গঠিত, তাকে আমরা এক কোষে প্রাণী বলেছিলাম, একটা পর্বকে বলেছিলাম এক কোষে প্রাণী। আমাকে জানাও সেটা কোনটাকে আমরা এক কোষে প্রাণী বলেছি, ঠিক আছে? তোমার জন্য থাকবে একটা থ্যাংক ইউ। তো হচ্ছে আগে থেকে থ্যাংক ইউ দিয়ে দিলাম, তোমরা কমেন্ট করে জানাও, তাহলে আমি আবার আরেকটা থ্যাংক ইউ দিব। আচ্ছা দেখো, এপিডার্মিস, মেসোডার্মিস, এন্ডোডার্মিস, ঠিক আছে? তাহলে এপিডার্মিস, মেসোডার্মিস আর এন্ডোডার্মিসের এখানে আসো, যাদেরকে আমরা ত্রিস্তরী প্রাণী বলেছিলাম। আর দ্বিস্তরী প্রাণী বলবো কাদেরকে বলতো? যাদের হচ্ছে শুধুমাত্র এপিডার্মিস থাকবে এবং মেসোডার্মিস থাকবে, যার মধ্যে এপিডার্মিস থাকবে আর এন্ডোডার্মিস থাকবে, যার মধ্যে কোনো মেসোডার্মিস থাকবে না। মেসোডার্মিসের বদলে তার যেটা থাকবে সেটা হচ্ছে তোমার মেসোগ্লিয়া, ঠিক আছে? মেসোডার্মিসের বদলে যেটা থাকবে সেটার নাম কি বলতো? মেসোগ্লিয়া। বলো এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? তোমরা কেউ অ্যান্সারটা দিতে পারলে না। অ্যান্সারটা কি বলতো? কত সহজ একটা অ্যান্সার। তোমরা এখানে তো যে কোনো কিছু লিখতে পারতো, তোমাদের কি কেউ আমরা কি বকা দিতাম যে তোমরা এটা কেন পারো না? কিছু তো লিখতে। আচ্ছা যাই হোক, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড তোমরা কিছু লেখো নাই। তো যাই হোক, খুবই কষ্ট পাইলাম। দেখো এপিডার্মিস, মেসোডার্মিস আর এন্ডোডার্মিস, ঠিক আছে? তো এটা 3 স্তরী প্রাণী। আর দ্বিস্তরী প্রাণীর মধ্যে কি থাকবে বলতো? শুধুমাত্র এপিডার্মিস আর এন্ডোডার্মিস থাকবে, ঠিক আছে? এখানে কোনো মেসোডার্মিস থাকবে না। এখানে মেসোডার্মিসের বদলে কি থাকবে বলতো? মেসোগ্লিয়া। এখন কথা হচ্ছে আপু ত্রিস্তরী প্রাণী কারা? ত্রিস্তরী প্রাণী হচ্ছে দেখো পর্ব 3 থেকে 9 পর্যন্ত সবাই হচ্ছে ত্রিস্তরী প্রাণী,
দ্বিস্তরী কে, তাহলে বাকি থাকে কি বলতো 1 আর 2 বাকি থাকে না, তার মধ্যে দ্বিস্তরী হবে 2 নাম্বার মানে নিডারিয়া পর্বের প্রাণী, আর এখানে প্লাটিহেলমিনথেস থেকে কর্ডাটা পর্যন্ত হচ্ছে তোমার ত্রিস্তরী। তাহলে বাকি থাকে কে একস্তরী। একস্তরী বলতে কিছু নাই, এক কোষী প্রাণী কি ছিল পরিফেরা পর্বের প্রাণী। তো পরিফেরা পর্বের প্রাণীরা ছিল এককোষী প্রাণী, এই এককোষী প্রাণীগুলোই হচ্ছে তোমার এদের কোনো স্তর থাকে না, তাই হচ্ছে তোমার এগুলো অত্যন্ত অনুন্নত প্রাণী যাদের একটা কোষ নিয়ে গঠিত। আর দ্বিস্তরী প্রাণীতে কি পেয়েছি মেসোগ্লিয়া পেয়েছি, ঠিক আছে। আর তাহলে কোশ্চেন হচ্ছে আপু কিছু তো পাইছি, তাহলে কেন এটাকে ত্রিস্তরী বলা হয় না? কারণ এখানে মেসোডার্মিসের বদলে মেসোগ্লিয়া থাকে, আর মেসোডার্মিস জিনিসটা হচ্ছে মেসোডার্মিস নিজে হচ্ছে তোমার কোষীয়, ঠিক আছে। মেসোডার্মিসকে আমরা বলি কোষীয়, মানে মেসোডার্মিস ওয়ান টাইপ অফ সেলের লেয়ার, মানে একটা কোষ দিয়ে গঠিত। বাট মেসোগ্লিয়া হচ্ছে অকোষীয়, কোনো কোষ দিয়ে গঠিত না, এটা একটা জেলির মতো আবরণ। এটা নিয়ে আমরা চ্যাপ্টার 2 তে ডিটেইলসে পড়বো। তো মেসোগ্লিয়াটা যেহেতু অকোষীয় তাই এটাকে আমরা কোনো কোষ ধরি না, শুধু এপিডার্মিস আর এন্ডোডার্মিস থাকে। এটাকে আমরা বলি হচ্ছে দ্বিস্তরী প্রাণীর উদাহরণ। দ্বিস্তরী প্রাণীর উদাহরণ কি বলতো? নিডারিয়া পর্বের প্রাণীদেরকে আমরা দ্বিস্তরী পর্বের প্রাণীর উদাহরণ বলি, ঠিক আছে। তো এই ছিল তোমার দ্বিস্তরী ত্রিস্তরী, ওখানে দেখবে দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণীর পার্থক্য দেওয়া আছে। এবং চ্যাপ্টার শেষে আমাকে একটু মনে করিয়ে দিবে, আজকে চ্যাপ্টার হবে না, এই চ্যাপ্টারটা ইনশাআল্লাহ আমরা 3 দিনে শেষ করে দিব। তো চ্যাপ্টার শেষে তোমরা আমাকে যেটা মনে করাবে সেটা হচ্ছে আপু চ্যাপ্টার শেষে আমাদের কোশ্চেন দিবেন। কেন কোশ্চেন দিবেন? কারণ এইচএসসিতে যেহেতু তোমাদের সৃজনশীল টাইপ কোশ্চেন আসে তাই তোমাদের অনেক অনেক কোশ্চেন জানতে হয়, আর আমি চ্যাপ্টার শেষে তোমাদেরকে এই চ্যাপ্টার রিলেটেড কোথা থেকে কি কোশ্চেন আসতে পারে সেটা প্রোভাইড করে দিব, ঠিক আছে। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা এটা মানে হচ্ছে কি বলে, মানে আমাকে চ্যাপ্টার শেষে মনে করে দিবে যে আপু কিন্তু চ্যাপ্টার কোশ্চেন কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে। তো এবার চলে আসো আমরা আরেকটা কোশ্চেনে চলে যাই, সিলোম জিনিসটা কি, ঠিক আছে। সিলোম জিনিসটা কি? সিলোম জিনিসটা হচ্ছে এই যে তোমার সিলোম জিনিসটা দেখা যায় শুধুমাত্র মেসোডার্মিস লেয়ার। এখন কথা হচ্ছে আপু মেসোডার্মিস কাদের দেখা যায়? শুধু ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে কিন্তু মেসোডার্ম লেয়ারটা দেখা যায়, কারণ দ্বিস্তরী ক্ষেত্রে কিন্তু মেসোগ্লিয়া থাকে। তার মানে ত্রিস্তরী পর্বের প্রাণীর মেসোডার্মিসে যদি মেসোডার্মিসে একটা গহ্বর মানে একটা গর্তের মতো অংশ থাকে, গর্তটা যদি পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে তখন সেটাকে আমরা কি বলি বলতো? তখন সেটাকে আমরা বলি সিলোম। যদি পেরিটোনিয়াম দ্বারা আবৃত না থাকে তখন সেটাকে কিন্তু আমরা সিলোম বলছি না। সিলোমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, তার মধ্যে অ্যাসিলোমেট যার কোনো সিলোম নেই, তার মধ্যে আরেকজনকে পাবো হচ্ছে সিউডোসিলোমেট। তার মধ্যে সিউডো কথাটা মানে কি জানো? ছদ্ম, মানে হচ্ছে মিথ্যা। তার মানে সিউডোসিলোমেট মানে কি? যার মিথ্যা সিলোম, দেখতে মনে হয় সিলোম আসলে কিন্তু কোনো সিলোম না, ঠিক আছে। তারও কিন্তু পেরিটোনিয়াল মানে পেরিটোনিয়ালটা তৈরি হয় কিন্তু আবৃত হয় না মেসোডার্মের গহ্বরটা, যার কারণে এটাকে আমরা মিথ্যা সিলোম বলি। আর ইউসিলোমেট মানে কি বলতো? ইউসিলোমেট মানে হচ্ছে যার সিলোম আছে, ঠিক আছে। দেখবে হচ্ছে তোমার অ্যাসিলোমেট হচ্ছে সবাই মানে 1 2 3 পরিফেরা নিডারিয়া বা প্লাটিহেলমিনথেস, এগুলো তোমরা নোট করে ফেলবে যে 1 2 3 তিনটা হচ্ছে তোমার অ্যাসিলোমেট। আর হচ্ছে সিউডো ছদ্ম বা মিথ্যা অভিনয় করে শুধুমাত্র একজন, সেটা হচ্ছে তোমার নেমাটোডা। আর সিউডোর পরে কি আসবে বলতো? ইউসিলোমেট, যার আসলেই সিলোম আছে সেটা হচ্ছে কে বলতো? সেটা হচ্ছে তোমার নেমাটোডার পর থেকে, নেমাটোডা তো না, নেমাটোডার পরের পর্ব থেকে একেবারে লাস্ট পর্যন্ত সবার হচ্ছে তোমার সিলোম থাকে। তো এই ছিল তোমার আজকের আমার শ্রেণীবিন্যাসের ভিত্তিক টপিকটা ছিল, মানে হচ্ছে শ্রেণীবিন্যাসে কি কি জিনিসের উপর ভিত্তি করে। তো আরো কিছু জিনিসপত্র আছে যেমন আছে মেরু, তারপর হচ্ছে তল, ওগুলো জাস্ট একটু রিডিং দিয়ে রেখো, ওখান থেকে তেমন কিছু আমাদের বোঝারও নেই, টপিক জানারও নেই। তো ওই টপিকগুলো তুমি চাইলে স্কিপ করে যেতে পারো। আর হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে তোমার এতটুকু ছিল মোটামুটি পড়াশোনা। আর কিছু পড়াশোনার জিনিসপত্র আছে, যেমন ধরো শ্রেণীবিন্যাস কে আবিষ্কার করেছেন, শ্রেণীবিন্যাসের জনকটাকে তোমরা সবাই জানো, তিনি হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে আমরা বলেছি হচ্ছে তোমার শ্রেণীবিন্যাসের জনক। এবং শ্রেণীবিন্যাস করতে গেলে যে আমরা বৈজ্ঞানিক নাম করি, বৈজ্ঞানিক নামকরণটা কি আবিষ্কার করেছে বলতো? বৈজ্ঞানিক নামকরণটা আবিষ্কার করেছেও কিন্তু বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এখন কথা হচ্ছে আপু বৈজ্ঞানিক নামকরণটা এতদিন পড়লাম, এখন আমরা যে নামকরণটা পাবো সেটা হচ্ছে তোমার মানে এখন পড়ছি দ্বিপদ নামকরণ, মানে 2টা পদ থাকে, একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি। আর এখন আমরা পড়বো ত্রিপদ নামকরণ। ত্রিপদ নামকরণ আবিষ্কার করা হয়েছে পাখি বিজ্ঞানী, বিখ্যাত পাখি বিজ্ঞানী স্নেজল, তোমাদের বই তার নাম দেওয়া আছে, তিনি হচ্ছে বিখ্যাত পাখি বিজ্ঞানী, উনি ত্রিপদ নামকরণ আবিষ্কার করেছেন। আর প্রাণী জগতের পর্বের ক্ষেত্রে নেক্সট ক্লাস থেকে আমরা ওই পরিফেরা নিডারি একটু ডিটেলসে পড়াশোনা করবো। তোমরা দেখবে এই ক্লাসটা যারা খুব ভালো করে বুঝেছো বা তারা পরের দিন ক্লাস দেখবে সব পারতেছো, যা জিজ্ঞেস করতেছি সবই পারতেছো। তোমরা দেখবে আমার ক্লাস করে দিচ্ছ, আমি দাঁড়ায় শুধু তোমাদের কোশ্চেনে অ্যান্সার শুনবো, আর কিছু শোনার নেই। তো যে জিনিসটা সেটা হচ্ছে তোমরা প্রাণী জগতের পর্ব মোট কয়টা? পর্ব মোট 33টা, ঠিক আছে। তার মধ্যে আমরা যে পড়ি না পরিফেরা থেকে কর্ডাটা পর্যন্ত তাদেরকে আমরা বলি মেজর পর্ব। মেজর কথাটা মানে কি বলতো? মেজর কথাটা মানে কি? মেজর কথাটা মানে হচ্ছে প্রধান।
প্রধান পর্ব আর বাকিগুলো হচ্ছে মাইনর বাট অপ্রধান, ঠিক আছে? অপ্রধান অনেকগুলো বাট প্রধান হচ্ছে মেইন কয়টা বলো তো? 9টা পর্ব প্রধান। তার মধ্যে প্রথম 8টা কি পড়েছি? নন কর্ডাটা, আর 9 নাম্বারটা কি পড়েছি? কর্ডাটা। তো এতটুকুই পর্যন্ত ছিল আজকে আমাদের নর্মাল একটা আলোচনা ছিল। নেক্সট দিন থেকে আমরা কিন্তু আমাদের পড়ার ভেতরে ডেপথে চলে যাবো, আর একটু ডেপথে যাবো। তো আজকে একটু উপর থেকে ভাষা ভাষা পড়াশোনা করেছি। আমরা প্রতিদিন একটু একটু করে পড়াশোনা করবো, যাতে তোমাদের একটু একটু করে মনে থাকে, যাতে তোমরা ইনপুটটা একটু একটু নাও আর আউটপুটটা যাতে অনেক বেশি হয়, ঠিক আছে? তো এই তো, কোনো কোয়েশ্চেন থাকলে তোমাদের সরাসরি পেজের মানে পেজকে মেসেজ করবে, আমরা অবশ্যই ইনস্ট্যান্টলি তোমাদের অ্যান্সারটা ট্রাই করব। তো নেক্সট দিনের টপিকটা কিন্তু আমি বলে দিয়েছি, পরিফেরার থেকে আমরা স্টার্ট করব। তোমরা পরিফেরা থেকে বোঝার জন্য এই টপিকটা যারা ক্লাসটা মিস করে গিয়েছো তারা আবার দেখবে ক্লাসটা, মানে আরেকবার দেখো, যারা ক্লাসটা মিস করে গিয়েছো আরেকবার দেখলে ইনশাল্লাহ তোমাদের কোনো টপিকে কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? তো তোমরা হচ্ছে এই ক্লাসটা আবার দেখবে, মানে মানে আমার কাছে ক্লাস করার আগে মানে আবার দেখবে, যারা বুঝেছো তাদের আর দেখা লাগবে না, তারা শুধু বইটা পড়লেই হবে, ঠিক আছে? আর হচ্ছে আর কি, আর কিছু না। নেক্সট ক্লাস থেকে আমরা পরিফেরা নিডারি থেকে স্টার্ট করবো। তোমাদের ক্লাস তো অল ওভার, তোমরা সব বুঝেছো না? আমাকে একটু জানাও তো তোমরা সব বুঝেছো কিনা। তাহলে আজকের ক্লাসটা থাকবে তোমাদের এই পর্যন্তই। ওকে, আই গেস কারো কোনো সমস্যা নেই। আর একটা কথা তোমাদের বলবো, তোমাদের যদি কারো কোনো মানে হচ্ছে ইয়ে থাকে, ওপিনিয়ন থাকে যে আপু এই চ্যাপ্টারটা পরে ওই চ্যাপ্টারটা স্টার্ট করলে ভালো হয় আমার পরীক্ষার এক্সাম বা আমাদের এটা, তোমাদের সবার যদি এই ধরনের কোনো ওপিনিয়ন থাকে আমাকে প্লিজ জানাবা, বা পেজে মেসেজ দিয়ে জানাবা, অথবা আমি আমার ক্লাস নেওয়ার টাইমে তোমরা আমাকে জানাবা। জানালে ইনশাল্লাহ আমরা নেক্সট দিন থেকে এই টপিকটা স্টার্ট করার ট্রাই করবো, ঠিক আছে? এই টপিকটা শেষ করে দেখা যাবে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে আমরা তোমাদের মতো তোমাদের পছন্দ মতো একটা চ্যাপ্টার স্টার্ট করবো। তো আমাকে অবশ্যই জানাবা। তো সবাই আমার সাথে থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে? তো এই তো, এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সো আল্লাহ হাফেজ।